কল্যাণী এসু অমিয়। আজ বালি দ্বীপে আমাদের শেষ দিন। মুন্ডুক বলে একটি পাহাড়ের উপর ডাক বাংলায় আশ্রয় নিয়েছি। এতদিন বালির যে অংশে ঘুরেছি সমস্তই চাষ করা বাস করা জায়গা। লোকালয়গুলি নারকেল, সুপারি, আম, তেঁতুল, সজনে গাছের ঘন শ্যামল বেষ্টনে ছায়াবিষ্ট। এখানে এসে পাহাড়ের গা জুড়ে প্রাচীন অরণ্য দেখা গেল, কতকটা শিলং পাহাড়ের মতো। নিচে স্তর বিন্যস্ত ধানের ক্ষেত। পাহাড়ের একটা ফাঁকের ভিতর দিয়ে দূরে সমুদ্রের আভাস পাওয়া যায়। এখানে দূরের দৃশ্যগুলি প্রায় বাষ্পে অবগুণ্ঠিত। আকাশে অল্প একটু অস্পষ্টতার আবরণ, এখানকার পুরানো ইতিহাসের মতো। এখন শুক্লপক্ষের রাত্রি, কিন্তু এমন রাত্রে আমাদের দেশের চাঁদ দিগঙ্গনাদের কাছে যেমন সম্পূর্ণ ধরা দেয়, এখানে তা নয়। যে ভাষা খুব ভালো করে জানি নে, যেন সেই রকম তার জ্যোৎস্নাটি। এতদিন এ দেশটা একটি অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিল। আহুত অবাহুত বহু লোকের ভিড়, কত ফটোগ্রাফওয়ালা, সিনেমাওয়ালা, কত ক্ষণিক পরিব্রাজকের দল। পান্থশালা নিঃশেষে পরিপূর্ণ। মোটরের ধুলোয় এবং ধমকে আকাশ ম্লান। খেয়া জাহাজ কাল জাভা অভিমুখে ফিরবে, তাই প্রতিবর্তী যাত্রীর দল আজ নানা পথ বিপথ দিয়ে চঞ্চল হয়ে ধাবমান। এত সমারোহ কেন, সে কথা জিজ্ঞাসা করতে পারো। বালির লোকেরা যারা হিন্দু, যারা নিজের ধর্মকে আগম বলে, শ্রাদ্ধ ক্রিয়া তাদের কাছে একটা খুব বড় উৎসব। কেননা যথা নিয়মে মৃতের সৎকার হলে তার আত্মা কুয়াশা হয়ে পৃথিবীতে এসে পুনর্জন্ম নেয়। তারপর বারে বারে সংস্কার পেতে পেতে শেষকালে শিবলোকে চরম মোক্ষে তার উদ্ধার। এবারে আমরা যাদের শ্রাদ্ধে এসেছি তারা দেবত্ব পেয়েছেন বলে আত্মীয়রা স্থির করেছে, তাই এত বেশি ঘটা। এত ঘটা অনেক বৎসর হয়নি, আর কখনো হবে কিনা সকলে সন্দেহ করছে। কেননা আধুনিক কাল তার কাটারি হাতে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে অনুষ্ঠানের বাহুল্যকে খর্ব করবার জন্যে। তার একমাত্র উৎসাহ উপকরণ বাহুল্যের দিকে। এখানকার লোকে বলছে সমারোহে খরচ হবে এখনকার টাকায় প্রায় 40,000, আমাদের টাকায় 50,000। ব্যয়ের এই পরিমাণটা সকলেরই কাছে অত্যন্ত বেশি বলেই ঠেকছে। আমাদের দেশের বড় লোকের শ্রাদ্ধে 50,000 টাকা বেশি কিছুই নয়, কিন্তু প্রভেদ হচ্ছে আমাদের শ্রাদ্ধের খরচ ঘটা করবার জন্য তেমন নয়, যেমন পূর্ণ করবার জন্যে। তার প্রধান অঙ্গই দান, পরলোকগত আত্মার কল্যাণ কামনায়। এখানকার শ্রাদ্ধেও স্থানীয় ব্রাহ্মণ পণ্ডিতকে অর্ঘ্য ও আহার্য দান যে নেই তা নয়, কিন্তু এর সবচেয়ে ব্যয়সাধ্য অংশ সাজসজ্জা। সে সমস্তই চিতায় পুড়ে ছাই হয়। এই দেহকে নষ্ট করে ফেলতে এদের আন্তরিক অনুমোদন নেই, সেটা সেদিনকার অনুষ্ঠানের একটা ব্যাপারে বোঝা যায়। কালো গরুর মূর্তি, তার পেটের মধ্যে মৃতদেহ, রাস্তা দিয়ে এটাকে যখন বহন করে নিয়ে যায় তখন শোভাযাত্রার ভিন্ন ভিন্ন দলের মধ্যে ঠেলাঠেলি পড়ে যায়, যেন ফিরিয়ে দেবার চেষ্টা, যেন অনিচ্ছা। বাহকেরা তাড়া খায়, ঘুরপাক দেয়। এইখানেই আগম, অর্থাৎ যে ধর্ম বাইরে থেকে এসেছে তার সঙ্গে এদের নিজেদের হৃদয়বৃত্তির বিরোধ। আগমেরই হলো জিত, দেহ হলো ছাই। প্রবুদ বলে জায়গার রাজার ঘরে এই অনুষ্ঠান। তিনি যখন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বলে সুনীতির পরিচয় পেলেন, সুনীতিকে জানালেন
শ্রাদ্ধ ক্রিয়া এমন সর্বাঙ্গ সম্পূর্ণভাবে এ দেশে পুনর্বার হবার সম্ভাবনা খুব বিরল। অতএব এই অনুষ্ঠানে সুনীতি যদি যথারীতি শ্রাদ্ধের বেদমন্ত্র পাঠ করেন তবে তিনি তৃপ্ত হবেন। সুনীতি ব্রাহ্মণ শয্যায় ধূপধুনো জ্বালিয়ে মধুবাতা রীতায়তে এবং কঠোপনিষদের শ্লোক প্রভৃতি উচ্চারণ করে শুভ কর্ম সম্পন্ন করেন। বহু শত বৎসর পূর্বে একদিন বেদমন্ত্র গানের সঙ্গে এই দ্বীপে শ্রাদ্ধক্রিয়া আরম্ভ হয়েছিল। বহু শত বৎসর পরে এখানকার শ্রাদ্ধে সেই মন্ত্র হয়তোবা শেষবার ধ্বনিত হলো। মাঝখানে কত বিস্মৃতি, কত বিকৃতি। রাজা সুনীতিকে পৌরোহিত্যের সম্মানের জন্য কি দিতে হবে জিজ্ঞাসা করেছিলেন। সুনীতি বলেছিলেন এই কাজের জন্য অর্থগ্রহণ তার ব্রাহ্মণ বংশের রীতি বিরুদ্ধ। রাজা তাকে কর্ম আনতে বালির তৈরি মহার্ঘ বস্ত্র ও আসন দান করেছিলেন। এখানে একটা নিয়ম আছে যে গৃহস্থের ঘরে এমন কারো যদি মৃত্যু হয় যার জ্যেষ্ঠরা বর্তমান, তাহলে সেই গুরুজনদের মৃত্যু না হলে এর আর সৎকার হবার জো নেই। এই জন্যে বড়দের মৃত্যু হওয়া পর্যন্ত মৃতদেহকে রেখে দিতে হয়। তাই অনেকগুলি দেহের দাহ ক্রিয়া এখানে একসঙ্গে ঘটে। মৃতকে বহুকাল অপেক্ষা করে থাকতে হয়। সৎকারের দীর্ঘকাল অপেক্ষার আরো একটা কারণ সৎকারের উপকরণ ও ব্যয় বাহুল্য, তার জন্য প্রস্তুত হতে দেরি হয়ে যায়। তাই শুনেছি এখানে কয়েক বৎসর অন্তর বিশেষ বৎসর আসে, তখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়। শবাধার বহন করে নিয়ে যাবার জন্য রথের মতো যে একটা মস্ত উঁচু যান তৈরি হয়, অনেক অসংখ্য বাহকে মিলে সেটাকে চিতার কাছে নিয়ে যায়। এই বাহনকে বলে ওয়াদা। আমাদের দেশে ময়ূরপঙ্খী যেমন ময়ূরের মূর্তি দিয়ে সজ্জিত, তেমনি এদের এই ওয়াদার গায়ে প্রকাণ্ড বড় একটি গরুরের মুখ, তার দুই ধারে বিস্তীর্ণ মস্ত দুই পাখা, সুন্দর করে তৈরি। শিল্প নৈপুণ্যে বিস্মিত হতে হয়। শ্রাদ্ধের এই নানাবিধ উপকরণের আয়োজন মনের ভিতরে সবটা গ্রহণ করা বড় কঠিন। যেটা সবচেয়ে দৃষ্টি ও মনকে আকর্ষণ করে সে হচ্ছে জনতার অবিশ্রাম ধারা। বহু দূর ও নানা দিক থেকে মেয়েরা মাথায় কত রকমের অর্ঘ্য বহন করে ষাঁড় বেঁধে রাস্তা দিয়ে চলেছে। দূরে দূরে গ্রামে গ্রামে যেখানে অর্ঘ্য মাথায় বাহকেরা যাত্রা করতে প্রস্তুত, সেখানে গ্রামের তরুচ্ছায়ায় গামেলান বাজিয়ে এক একটি স্বতন্ত্র উৎসব চলছে। সর্বসাধারণ মিলে দলে দলে এই অনুষ্ঠানের জন্য আপন আপন উপহার নিয়ে এসে যজ্ঞক্ষেত্রে জমা করে দিচ্ছে। অর্ঘ্যগুলি যেমন তেমন করে আনা নয়, সমস্ত বহু যত্নে সুসজ্জিত। সেদিন দেখলুম ইয়াং বলে এক শহরের রাজা বহু বাহনের মাথায় তার উপহার পাঠালেন। সকলের পিছনে এলেন তার প্রাসাদের পুরো নারীরা। কি শোভা, কি সজ্জা, কি আভিজাত্যের বিনয় সৌন্দর্য! এমনি করে নানা পথ বেয়ে বেয়ে বহু বর্ণ বিচিত্র তরঙ্গিত উৎসবের অবিরাম প্রবাহ। দেখে দেখে চোখের তৃপ্তির শেষ হয় না। সবচেয়ে এই কথাটি মনে হয়, এই রকম বহুদূর ব্যাপী উৎসবের টানে বহু মানুষের আনন্দ মিলনটি কি কল্যাণময়। এই মিলন কেবলমাত্র একটা মেলা বসিয়ে বহু লোক জড়ো হওয়া নয়, এই মিলনটির বিচিত্র সুন্দর অবয়ব। নানা গ্রামে নানা ঘরে এই উৎসব মূর্তিকে অনেক দিন থেকে নানা মানুষে বসে বসে নিজের হাতে সুসম্পূর্ণ করে তুলেছে। এ হচ্ছে বহু জনের তেমনি সম্মিলিত সৃষ্টি। যেমন করে এরা নানা লোক বসে নানা যন্ত্রে তাল মিলিয়ে সুর মিলিয়ে একটা সচল ধ্বনি মূর্তি তৈরি করে তুলতে থাকে, কোথাও কোনো অনাদর নেই, কুশ্রিতা নেই। এত নিবিড় লোকের ভিড়
কোথাও একটুও কলহের আভাস মাত্র দেখা গেল না। জনতার মধ্যে মেয়েদের সমাবেশ খুবই বেশি, তাতে একটুও আপদের সৃষ্টি হয়নি। বহু লোকের মিলন যেখানে গ্লানিহীন সৌন্দর্যে বিকশিত যথার্থ সভ্যতার লক্ষ্মীকে সেইখানেই তো আসীন দেখি। যেখানে বিরোধ ঠেকাবার জন্য পুলিশ বিভাগের লাল পাগড়ি সেখানে নয়। যেখানে অন্তরের আনন্দে মানুষের মিলন কেবল যে নিরাময় নিরাপদ তা নয়, আপনা আপনি ভিতরের থেকে সৌন্দর্যে ঐশ্বর্যে পরিপূর্ণ, সেইখানেই সভ্যতার উৎকর্ষ। এই জিনিসটিকে এমনি সুসম্পূর্ণভাবে ইচ্ছা করি নিজের দেশে, কিন্তু এই ছোট দ্বীপের রাস্তার ধারে যে ব্যাপারটিকে দেখা গেল সে কি সহজ কথা? কত কালের সাধনায় ভিতরের কত গ্রন্থি মোচন করে তবে এইটুকু জিনিস সহজ হয়। জড়ো হওয়া শক্ত নয়, এক হওয়াই শক্ত। সেই ঐক্যকে সকলের সৃষ্টিশক্তি দ্বারা ত্যাগের দ্বারা সুন্দর করে তোলা কতই শক্তিসাধ্য। আমাদের মিলিত কাজকে সকলে এক হয়ে উৎসবের রূপ দেওয়া আবশ্যক। আনন্দকে সুন্দরকে নানা মূর্তিতে নানা উপলক্ষে প্রকাশ করা চাই। সেই প্রকাশে সকলেই আপন আপন ইচ্ছার আপন আপন শক্তির যোগ দান করতে থাকলে তবেই আমাদের ভিতরকার খোঁচাগুলো ক্রমে ক্রমে ক্ষয় হয়ে যায়। ঝর্ণার জল ক্রমাগত বইতে থাকলে তলার নুড়িগুলি যেমন সুদল হয়ে আসে। আমাদের অনেক তপস্বী মনে করেন সাধনায় জ্ঞান ও কর্মই যথেষ্ট, কিন্তু বিধাতার রচনায় তিনি দেখিয়েছেন শুধু স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া নয়, রসেই সৃষ্টির চরম সম্পূর্ণতা। মরুর মধ্যে যা কিছু শক্তি সমস্তই বিরোধের শক্তি, বিনাশের শক্তি। রস যখন সেখানে আসে তখনই প্রাণ আসে, তখন সব শক্তি সেই রসের টানে ফুল ফোটায়, ফল ধরায়, সৌন্দর্যে কল্যাণে সে উৎসবের রূপ ধারণ করে। বেলা 8টা বাজলো। বারান্দার সামনে গোটা 2-3 মোটর গাড়ি জমা হয়েছে। সুর এনে সুনীতিতে মিলে নানা আয়তনের বাক্সে ব্যাগে ঝুলিতে থলিতে গাড়ি বোঝাই করছেন। তারা একদল আগে থাকতেই খেয়াঘাটের দিকে রওনা হবার অভিমুখী। নিকটের পাহাড়ের ঘন সবুজ অরণ্যের ওপরে রৌদ্র পড়েছে, দূরের পাহাড় নীলাভ বাষ্পে আবৃত। দক্ষিণ শৈলতটের সমুদ্র খণ্ডটি নিঃশ্বাসের ভাপ লাগা আয়নার মতো ম্লান। ওই কাছে গিরিবক্ষ সংলগ্ন পল্লীটির বনবেষ্টনের মধ্যে সুপুরি গাছের শাখাগুলি শীতের বাতাসে দুলছে। ঝর্ণা থেকে মেয়েরা জলপাত্রে জল বয়ে আনছে। নিচে উপত্যকায় শস্য ক্ষেত্রের ওপারে সামনের পাহাড়ের গায়ে ঘন গাছের অবকাশে লোকালয়ের আভাস দেখা যায়। নারকেল গাছগুলি মেঘমুক্ত আকাশের দিকে পাতার অঞ্জলি তুলে ধরে সূর্যালোক পান করছে। এখান থেকে বিদায় নেবার মুহূর্তে মনে মনে ভাবছি দ্বীপটি সুন্দর, এখানকার লোকগুলিও ভালো, তবুও মন এখানে বাসা বাঁধতে চায় না। সাগর পার হয়ে ভারতবর্ষের আহ্বান মনে এসে পৌঁছচ্ছে। শিশুকাল থেকে ভারতবর্ষের ভিতর দিয়ে এই বিশ্বের পরিচয় পেয়েছি বলেই যে এমন হয় তা নয়। ভারতবর্ষের আকাশে বাতাসে আলোতে নদীতে প্রান্তরে প্রকৃতির একটি উদারতা দেখেছি। চিরদিনের মতো আমার মন তাতে ভুলেছে। সেখানে বেদনা অনেক পাই। লোকালয়ে দুর্গতির মূর্তি চারিদিকে, তবু সমস্তকে অতিক্রম করে সেখানকার আকাশে অনাদিকালের যে কণ্ঠধ্বনি শুনতে পাই তাতে একটি বৃহৎ মুক্তির আস্বাদ আছে। ভারতবর্ষের নিচের দিকে ক্ষুদ্রতার বন্ধন, তুচ্ছতার কোলাহল, হীনতার বিড়ম্বনা যত বেশি এমন আর কোথাও দেখিনি। তেমনি উপরের দিকে সেখানে বিরাটের আসন বেদী, অপরিসীমের অবারিত আমন্ত্রণ।
অতি দূরকালের তপবনের ওঙ্কার ধ্বনি এখনো সেখানকার আকাশে যেন নিত্য নিঃশ্বসিত। তাই আমার মনের কাছে আজকের এই প্রশান্ত প্রভাত সেই দিকেই তার আলোকের ইঙ্গিত প্রসারিত করে রয়েছে। ইতি 8ই সেপ্টেম্বর 1927। পুনশ্চ দ্রুত চলতে চলতে উপরে উপরে যে ছবি জাগলো, যে ভাব মনের উপর দিয়ে ভেসে গেল, তাই লিখে দিয়েছি। কিন্তু তাই বলে এটাকে বালির প্রকৃত বিবরণ বলে গণ্য করা চলবে না। এই ছবিটিকে হয়তো উপরকার আবরণের জড়ি বলাও চলে, কিন্তু উপরের আবরণে ভিতরের ভাবের ছাপ নিত্যই পড়ে তো। অতএব আবরণটিকে মানুষের পরিচয় নয় বলে উপেক্ষা করা যায় না। যে আবরণ কৃত্রিম ছদ্মবেশের মতো সত্যকে উপর থেকে চাপা দেয়, সেইটাতেই প্রতারণা করে। কিন্তু যে আবরণ চঞ্চল জীবনের প্রতি মুহূর্তের ওঠায় পড়ায়, বাঁকায় চোরায়, দোলায় কাঁপনে আপনা আপনি একটা চেহারা পায়, মোটের উপর তাকে বিশ্বাস করা চলে। এখানকার ঘরে, মন্দিরে, বেশভূষায়, উৎসবে, অনুষ্ঠানে সব প্রথমেই যেটা খুব করে মনে আসে, সেটা হচ্ছে সমস্ত জাতটার মনে শিল্প রচনার স্বাভাবিক উদ্যম। একজন পাশ্চাত্য আর্টিস্ট এখানে 3 বছর আছেন। তিনি বলেন, এদের শিল্পকলা থেমে নেই, সে আপন বেগে আপন পথ করে নিয়ে এগিয়ে চলেছে। কিন্তু শিল্পী স্বয়ং সে সম্বন্ধে আত্মবিস্মৃত। তিনি বলেন, কিছুকাল পূর্বে পর্যন্ত এখানে চীনেদের প্রভাব ছিল, দেখতে দেখতে সেটা আপনি ক্ষয়ে আসছে। বালির চিত্ত আপন ভাষাতেই আত্মপ্রকাশ করতে বসেছে। তার কাজে এমন অনায়াস প্রতিভা আছে যে আধুনিক যে 2-1টি মূর্তি তিনি দেখেছেন, সেগুলি ইউরোপের শিল্প প্রদর্শনীতে পাঠালে সেখানকার লোক চমকে উঠবে, এই তার বিশ্বাস। এই তো গেল রূপ উদ্ভাবন করবার এদের স্বাভাবিক শক্তি। তারপরে এই শক্তিটি এদের সমাজকে মুছে দিচ্ছে। এরা উৎসবে, অনুষ্ঠানে, নানা প্রণালীতে সেই রূপ সৃষ্টি করবার ইচ্ছাকেই সুন্দর করে প্রকাশ করতে প্রবৃত্ত। যেখানে এই সৃষ্টির উদ্যম নিয়ত সচেষ্ট, সেখানে সমস্ত দেশের মুখে একটি শ্রী ও আনন্দ ব্যক্ত হয়। অথচ জীবনযাত্রার সকল অংশই যে শোভন, তা বলা যায় না। এর মধ্যে অনেক জিনিস আছে যা আনন্দকে মারে। অন্ধ সংস্কারের কত কদাচার, কত নিষ্ঠুরতা। যে মেয়ে বন্ধা, প্রেত লোকে গলায় দড়ি বেঁধে তাকে অফলা গাছের ডালে চিরদিনের মতো ঝুলিয়ে রাখা হয়। এখানকার লোকের এই বিশ্বাস, কোনো মেয়ে যদি যমজ সন্তান প্রসব করে, 1 পুত্র 1 কন্যা, তাহলে প্রসবের পরেই বিছানা নিজে বহন করে সে শ্মশানে যায়। পরিবারের লোক যমজ সন্তান তার পিছন পিছন বহন করে নিয়ে চলে। সেখানে ডালপালা দিয়ে কোনো রকম করে একটা কুড়ে বেঁধে 3 চান্দ্রমাস তাকে কাটাতে হয়। 2 মাস ধরে গ্রামের মন্দিরের দ্বার রুদ্ধ হয়। পাপ খালনের উদ্দেশ্যে নানাবিধ পূজার্চনা চলে। প্রসূতিকে মাঝে মাঝে কেবল খাবার পাঠানো হয়। সেই কয়দিন তার সঙ্গে সকল রকম ব্যবহার বন্ধ। এই সুন্দর দ্বীপের চির বসন্ত ও নিত্য উৎসবের ভিতরে ভিতরে অন্ধ বুদ্ধির মায়া সহস্র বিভীষিকার সৃষ্টি করেছে, যেমন সে ভারতবর্ষেও ঘরে ঘরে করে থাকে। এর ভয় ও নিষ্ঠুরতা থেকে যে মোহমুক্ত জ্ঞানের দ্বারা মানুষকে বাঁচায়, যেখানে তার চর্চা নেই, তার প্রতি বিশ্বাস নেই, সেখানে মানুষের আত্মাবমাননা, আত্মপীড়ন থেকে তাকে কে বাঁচাবে? তবুও এইগুলোকেই প্রধান করে দেখবার নয়। জ্যোতির্বিদের কাছে সূর্যের কলঙ্ক ঢাকা পড়ে না, তবু সাধারণ লোকের কাছে তার আলোটাই যথেষ্ট। সূর্যকে কলঙ্কি বললে মিথ্যা বলা হয় না,
তবুও সূর্যকে জ্যোতির্ময় বললেই সত্য বলা হয়। তথ্যের ফর্দ লম্বা করা যেসব বৈজ্ঞানিকের কাজ, তারা পশু সংসারে হিংস্র দাঁত নখের ভীষণতার উপর কলমের ঝোঁক দেবা মাত্র কল্পনায় মনে হয় পশুদের জীবনযাত্রা কেবল ভয়েরই বাহন। কিন্তু এইসব অত্যাচারের চেয়ে বড় হচ্ছে সেই প্রাণ, যা আপনার সদা সক্রিয় উদ্যমে আপনাতেই আনন্দিত। এমনকি সাপদের হাত থেকে আত্মরক্ষার কৌশল ও চেষ্টা, সেও এই আনন্দিত প্রাণক্রিয়ারই অংশ। ইন্টারওসেন নামক যে মাসিক পত্রে একজন লেখকের বর্ণনা থেকে বালির মেয়েদের দুঃখের বৃত্তান্ত পাওয়া গেল, সেই কাগজেই আরেকজন লেখক সেখানকার শিল্পকুশল, উৎসব বিলাসী, সৌন্দর্য প্রিয়তাকে আনন্দের সঙ্গে দেখেছেন। তার সেই দেখার আলোতে বোঝা যায় গ্লানির কলঙ্কটা অসত্য না হলেও সত্যও নয়। এই দ্বীপে আমরা অনেক ঘুরেছি, গ্রামে, পথে, বাজারে, শস্যক্ষেত্রে, মন্দির দ্বারে, উৎসব ভূমিতে, ঝর্ণা তলায় বালির মেয়েদের অনেক দেখেছি। সব জায়গাতেই তাদের দেখলুম সুস্থ, সুপরিপুষ্ট, সুবিনীত, সুপ্রসন্ন। তাদের মধ্যে পীড়া, অপমান, অত্যাচারের কোনো চেহারা তো দেখলুম না। খুঁটিয়ে খবর নিলে নিশ্চয় কলঙ্কের কথা অনেক পাওয়া যাবে, কিন্তু খুঁটিয়ে পাওয়া ময়লা কথাগুলো সুতো দিয়ে একসঙ্গে গাঁথলেই সত্যকে স্পষ্ট করা হবে, এ কথা বিশ্বাস করবার নয়। ইতি 9 সেপ্টেম্বর 1927, সুরবায়া, জাভা।